গাড়ি চলছে আপন গতিতে। এর মাঝে হিয়া বা শ্রাবণ কোনো কথাই বলেনি। শ্রাবণ বেশ এক্সাইটেড হয়ে আছে কালকে কি সারপ্রাইজ দেবে সেটা দেখার জন্য। হিয়াও ভাবছে কালকে কি বলা যায় শ্রাবণকে। দুজনের ভাবনার মাঝেই কামাল গাড়ি থামালো হিয়ার বাসার সামনে। হিয়া আগে নামলো, সাথে শ্রাবণও নেমে গেল। দুজনে একই সাথে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। শ্রাবণ ফ্ল্যাটের দরজা খুলে ড্রয়িং রুমে তাকাতেই হতবাক হয়ে গেল। কাব্যর মাথা ফ্লোরে রেখে সোফায় পা উঠিয়ে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো শুয়ে আছে। শ্রাবণ দরজা লক করে কাব্যর কাছে এগিয়ে এসে বলল, এই তোর কি হয়েছে রে? এমন বাদরের মতো ঝুলে আছিস কেন? কাব্য পা নামিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া বাড়ি যাব। কেন, কি দরকার? ভালো লাগছে না একা একা, না কোনো বন্ধু না বাড়ির কারোর সাথে দেখা। শ্রাবণ কিছুটা হেয়ালি সুরে বলে উঠল, এখন এই অবস্থা? যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যাস তখনও কি বাড়ি আসার জন্য কাঁদবি? ভাইয়া তোমার মতো আমি এই ভুল করব না। শ্রাবণ ভুরু কুঁচকে বলে উঠল, আমি ভুল করেছি? তো কি ভুল করেছি? তুমি যেমন তোমার শ্বশুর বাড়ি এসে একা ভাড়া থাকছো, আমি তা করব না। আমি বাবা আর আম্মুকে সাথে নিয়েই থাকবো। তাহলে তো আর কারোর জন্য মন খারাপ হবে না। শ্রাবণ কোমরে হাত রেখে বলল, বেশ বুদ্ধি আছে তো তোর। তবে মনে হচ্ছে আমার বিয়ের আগে তোকেই বিয়ে করাতে হবে। কাব্য এই সুবাদে বলে উঠলো, ভাইয়া একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। শ্রাবণ কড়া গলায় বলল, একদম না। তুই যত বড়ই হোস না কেন এখানেই থাকবি ভাইয়া, আধা ঘন্টার জন্য। শ্রাবণ কাব্যর কথা শুনেও না শোনার ভান করে নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠল, যা, না করেছে কে? আমিও তোর পেছনের লোক লাগিয়ে দেব। এরপর বন্ধুদের কাছে না সোজা হসপিটালে পাঠিয়ে দেব। কাব্য বলল, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে মারার হুমকি দিচ্ছ? তোমার বিয়ে হবে না দেখো। শ্রাবণ কাব্যের কথা শুনে হেসে ওয়াশরুমে চলে গেল। এদিকে কাজের মহিলাও রান্না করে দিতে এসে গেল। শ্রাবণ শাওয়ার নিয়ে এসে ল্যাপটপ নিয়ে বসলো। সারাদিন এই সেই করতে করতে কোনো কাজই করা হয়নি। আর কালকে একটা ডিল ফাইনাল হবে, সেখানেও যেতে হবে। সাবিহা চৌধুরী রিয়ার বাবা মায়ের উদ্দেশ্য জানার পরে বাকরুদ্ধ হয়ে বসে আছেন। কল্পনাতে ছিল না যে ফুপু হয়ে ভাতিজার সাথে এরকম একটা কাজ করবে। তৌকির চৌধুরী সাবিহা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আমার ভাবতেই কেমন লাগছে, তুমি এতটা কড়া হয়ে ওদের চাল ধরতে পারোনি। আমি কি আর জানতাম শ্রাবণের নিজের ফুপু ওকে ওদের কোম্পানিতে নেওয়ার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসছে? জানোনি, এখন তো জানতে পেরেছো। তাহলে এখন কি আবারও বিয়ের কথা তুলবে? না, শ্রাবণের কাছে আমার ভুলটা স্বীকার করা উচিত এখন। যাক, এখন তাহলে বোঝা হয়েছে। রাত তখন 10টার কাছাকাছি। হিয়া রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে আছে। একটু পরপর মেসেঞ্জার চেক করছে। মনে মনে কত কিছুই যে ভেবেছে। কি করে কালকে শ্রাবণের সামনে গিয়ে কথা বলবে, আর কালকে মনে হয় শ্রাবণ শপিং এ নিয়ে যাবে সাথে করে। হিয়া খুশিতে ভাসছে। এই খুশির মাঝে এক বালতি জল ঢেলে দিতে শ্রাবণ মেসেজ দিল, বৌজান কি করছো, ঘুমিয়ে গেছো নাকি? হিয়ার সাথে সাথে মুস্কি হেসে লিখলো, না ঘুমাইনি। তাহলে কি করছিলে? নিশ্চয়ই অন্য কারোর সাথে কথা বলছিলে। না, তেমন কিছু না। তেমন কিছু না আর অন্য কিছুই হোক, যদি এমন কিছু শুনি তাহলে তোমাকে আমি ছাড়বো না। এই তাসিন চৌধুরী শ্রাবণকে তুমি এখনো চেনোনি। আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তুমি যেই হও না কেন, তোমাকে আমি ছাড়বো না। হিয়া শ্রাবণের মেসেজটা পড়ে ভয় পেল। বড় একটা শ্বাস নিয়ে বুকে সাহস নিয়ে লিখলো, আর যাই হোক আমি ওই খাতায় নাম লিখাবো না। ওকে। আর শোনো, যার জন্য মেসেজ দেওয়া বলুন, কালকে তোমাকে নিয়ে শপিং এ যাওয়া হবে না বৌজান। কালকে অফিসে একটা মিটিং আছে, সকালে বেরিয়ে যাব বলে এখনই জানিয়ে রাখলাম। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ঘুমিয়ে পড়ো বৌজান, অনেক রাত হয়েছে। ঠিক আছে, আর আপনি ঘুমাবেন না? ঘুম পাড়িয়ে দিয়ে গেলে ঘুমাতাম। হিয়া লজ্জা পেয়ে গিয়ে লিখলো, ঘুমাবো, পরে কথা হবে। পালাচ্ছ? না, ঠিক আছে ঘুমাও। শ্রাবণ ফোনটা বিছানায় রেখে তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠলো, শালার জীবনে কোনোদিন মেসেজ দেওয়ার ধৈর্যটাও ছিল না। সকাল সকাল শ্রাবণ ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে চলে এলো। এখান থেকে একটু বাড়িতে যাবে, সেখান থেকে আবার বাবার সাথেই অফিসে যাবে। শ্রাবণের গাড়ি এখনো আসেনি, তাই দাঁড়িয়েছিল। কি মনে করে যেন হিয়ার রুমের জানালার দিকে তাকালো। তখনই হিয়া পর্দা সামনে এনে নিজেকে লুকিয়ে নিল। শ্রাবণের ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি খেলে গেল। ওদিকে হিয়াও নিজেই নিজের কাণ্ড দেখে হাসছে। বিড়বিড় করে বলে উঠলো, ইস, উনি কি না কি মনে করছে। কামাল শ্রাবণকে স্যার বলে ডাক দিতেই শ্রাবণ গাড়িতে উঠে বসলো। গাড়িটা চলে যেতেই হিয়া পর্দা সরিয়ে দাঁড়ালো। বেলা 10টার দিকে নেহা আসে, প্রাইভেট পড়তে যাবে। হিয়া চলে যায় নেহার সাথে। প্রাইভেট সেন্টারে এসে দেখে শ্রাবণের গাড়িটা। হিয়া ভাবতে থাকলো, শ্রাবণ তো বলেছিল ও এই সময়ে কাজে থাকবে, আর ও যদি এই টাইমে কাজে থাকে তাহলে এই গাড়িটা এখানে কেন, নাকি কাজে যায়নি? হিয়া পরে বের হলো, তখনও শ্রাবণের গাড়িটা ওখানে রাখা ছিল। হিয়া ঠিক করলো আজকে গাড়িটার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। হিয়া এগিয়ে যাবে, ঠিক তখন কামাল গাড়িটা নিয়ে চলে যায়। হিয়া এগিয়ে যেতে নিয়েও যেতে পারলো না। এরপরে আর কি, নেহার সাথে চলে গেল। বেলা প্রায় 2টা। শ্রাবণ মিটিং রুম থেকে বের হলো, সাথে তৌকির চৌধুরী। দুজনেই লিফটের দিকে এগিয়ে গেল। শ্রাবণ লিফটের বাটনে চাপ দিতেই তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ একবারে নিচে যাচ্ছ, কেবিনে যাবে না? না, এখন যাব না, আমাকে যেতে হবে। কোথায়? শ্রাবণের সোজা জবাব, যেখানে থাকি সেখানে। আর একটু থাকো, আমার কেবিনে চলো, তোমার আম্মু এসেছে, দেখা করে যাও। শ্রাবণ আর কি করবে, মুখের উপর নাও করতে পারলো না। খুব তাড়াহুড়ো নিয়ে তৌকির চৌধুরীর আগেই চলে গেল।
শ্রাবণের কেবিন এখনো লক করা, সেটা শ্রাবণ নিজেই করে রেখেছে। শ্রাবণ তার বাবার কেবিনে ঢুকলো। সেখানে সাবিহা চৌধুরী বসে ফাইল দেখছিলেন। তিনি শ্রাবণকে দেখে উঠে দাঁড়ালেন। কংগ্রাচুলেশন। হোয়াই? ডিলটা ফাইনাল করে এলে তাই। শ্রাবণ নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকাতে চুলকাতে বলে উঠলো, ওহো, মাথাতেই ছিল না। থ্যাংক ইউ আম্মু। শ্রাবণ, তুমি কি কিছু নিয়ে টেনসড? না। ও শ্রাবণ, আই এম এক্সট্রিমলি সরি। শ্রাবণ কপাল কুঁচকালো। সাবিহা চৌধুরী বললেন, আমি রিয়াদের ব্যাপারটা না জেনে তোমার সাথে ওর বিয়ে ঠিক করতে চেয়েছিলাম। এখন সব জানার পর মনে হচ্ছে ভুল হয়ে যেত। শ্রাবণ হাসলো। এতে সরি বলতে হবে না আম্মু। আর ওই ভিলেন কি চলে গেছে? না, ঠিক আছে, থাকুক। সাবিহা চৌধুরী ছেলেকে বসতে বললে শ্রাবণ বসলো না। বলল, কাজ আছে, যেতে হবে। তৌফিক চৌধুরী কেবিনে ঢুকতেই শ্রাবণ বিদায় জানিয়ে চলে গেল। নিচে পার্কিং জোনে এসে দেখে কামাল চলে এসেছে। শ্রাবণ এগিয়ে যেতেই কামাল গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়ালো। শ্রাবণ উঠে বসলো। মিনিট 5 পরে শ্রাবণ কামালকে বলল, কামাল, হিয়া বাড়ি চলে গেছে? স্যার, চলে গেছে। তবে আজ না প্রাইভেট শেষ করে এই গাড়ির দিকে এগিয়ে আসছিল, হয়তো আপনাকে দেখতে। পরে আমি চলে এসেছি। বুঝতে পারিনি তো আমি ওখানে ছিলাম।